দেখছেন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে হ্যাপেনিং পয়েন্টে এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলে থাকি এবং শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সংস্কৃতি, পরিবেশ এবং সমসাময়িক যে নানা বাজার ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু আমাদের এই আয়োজনে আমরা কথা বলবি। তেমনি আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ নেই ডিম এবং মুরগির দামে। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহে আসলে বাজার ঘুরে যে পরিস্থিতি দেখা গেছে সেখানে মাছ এবং পেঁয়াজের দাম কিছুটা কমলেও আসলে সবজিতেও দাম বেড়ে গেছে, ডিম এবং মুরগির দামেও বেশ ঊর্ধ্বগতি দেখা গেছে। সে বিষয় নিয়ে আজকে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে নিয়ে কথা বলার জন্য আছেন ডক্টর মাকসুদা বেগম, সহযোগী অধ্যাপক, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ এটিএন নিউজকে এবং আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম শুরুতেই আমাদের দর্শকদেরকে আমরা বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে আসলে ডিম এবং মুরগির দামে বেশ ঊর্ধ্বগতি দেখা গেছে এবং আমরা জানি যে একটা দাম নির্ধারণও করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই যে দাম নির্ধারণটা সেটা কিন্তু ঠিক কাগজে কলমে হয়ে থাকে আমরা যেটা দেখি, কিন্তু বাজার ঘুরে সেটা দেখা যায় না। এটা কেন হয়? আচ্ছা, খুব রিসেন্টলি যদি 1 মাসের মধ্যে বলেন, আসলে কিছুটা ঊর্ধ্বগতি আছে, নাই যে তা না। তবে আমাদের ঊর্ধ্বগতির কারণ যেগুলো আপনি যেমন বললেন, একটা মানে গ্রুপ করে দেওয়া হয়েছে সরকার থেকে, হ্যাঁ, দাম নির্ধারণের জন্য। সেটা আর একটা পজিটিভ দিক যে না, দাম নির্ধারিত হয়েছে। দাম নির্ধারিত হয়েছে এবং দাম নির্ধারণের সাথে যে 3টা গ্রুপ থাকার কথা, এক্স্যাক্টলি 3টা গ্রুপকেই রাখা হয়েছে, যেটা খুবই আশাবাদী আমরা যে এটা ডিমের দামটা কমে আসবে। এবং এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব আবার মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের। এবং ইমপ্লিমেন্টেশনের সাথে সাথে যে 2টা জিনিস অতীব জরুরি, সেটা হচ্ছে বাজার মনিটর করা এবং মনিটরের পরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে সেটার এমনভাবে অ্যাকশন নেওয়া যাতে সবাই আইনটা মেনে চলতে বাধ্য হয়। এটা হচ্ছে আইনগত দিক। আর আপনি যদি সার্বিকভাবে দেশের পরিস্থিতি বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের 20শে অগস্ট যে একটা ডিজাস্টার গেল, একটা ফ্লাড, সাডেন ফ্লাড, এবং 11টা ডিস্ট্রিক্ট ফ্লাডেড হয়ে গেল। এখানে কিন্তু মানুষের যেরকম ক্ষতি হয়েছে, আমাদের লাইফস্টকের হিউজ ক্ষতি হয়েছে। ওই 11টা ডিস্ট্রিক্টের সঠিক ডেটাবেজ আমাদের কাছে নাই। একটা জেলার আমরা পেয়েছি, সেখানে প্রায় 23 লাখ শুধু পোলট্রি নিখোঁজ, পোলট্রি লস হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যখন দেশে বন্যা পরিস্থিতি ছিল এবং তার আগেও আপনারা জানেন আমাদের দেশে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তো সাপ্লাই চেইন যেটা, সেটা কিন্তু ব্যাহত হয়েছে, কিছুটা হলেও ব্যাহত হয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহনে অসুবিধা হয়েছে, উৎপাদনে অসুবিধা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটার সাথে আরও যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই সিজন। আপনি জানেন যে এই সিজনে খুব হট, হিউমিড, রেইনি সিজন। আমরা বলে থাকি হিট স্ট্রেসে যে আমাদের ক্ষতিটা হয়েছিল, আমাদের কিন্তু হিট স্ট্রেসে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম পোলট্রির ক্ষেত্রে। হিট স্ট্রেসকে বলা হয় ভিজিবল কিলার। আপনি বুঝতে পারছেন আপনার মুরগি হিট স্ট্রোকে মারা যাচ্ছে, আপনার চোখের সামনে ডেস্ট্রয়টা দেখতে পাচ্ছেন। কিন্তু হট হিউমিডিটি যেটা পোলট্রির, আমরা যেটা বলে থাকি তার কমফোর্টেবল জোন হচ্ছে 50 থেকে 70% হিউমিডিটি, কিন্তু আপনি এখন চেক করলে দেখবেন যে তার যে হিউমিডিটি 85%, মোর দেন 80%। আচ্ছা, তো এই হিউমিডিটিটা খুব ফেভারেবল তাদের ডিজিজ ক্রিয়েট করার জন্য, যারা রোগ বালাই তৈরি করে তাদের জন্য এটা খুবই উপযোগী একটা পরিবেশ এই হিউমিডিটিটা। যে কারণে এই সময় রোগে আক্রান্ত হয়ে পোলট্রির যে পরিমাণ প্রোডাকশন দেওয়ার কথা সেই পরিমাণ প্রোডাকশন সে দিতে পারছে না। আমি যেহেতু বললাম সাইলেন্ট কিলার, তার ডিজিজগুলো এইরকম যে সে মারা যাবে না, কিন্তু তার প্রোডাকশন কমে যাবে, তার অ্যাপিটাইট কমে যাবে, তার ভেতর থেকে তার যে প্রোডাক্টিভিটি, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, সেগুলো হ্যাম্পার্ড হবে। এবং এই সময়কার ম্যানেজমেন্ট সিস্টেমটা আলাদা হয়। খামারিরা বা গ্রাসরুটে যারা ফার্মার আছে, ওরা বিষয়টা না জানার কারণে তাদের কাঙ্ক্ষিত প্রোডাকশন দিতে পারেনি। যে উৎপাদন আর বাজারে যে যোগান, তার মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের কারণেই এই বাজারের যে মূল্য বৃদ্ধি, সেখানে কিছুটা কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, বলা হচ্ছে যে গরিব মানুষের প্রোটিন এবং গরিব মানুষের আসলে হাতেই থাকছে না বলা যাচ্ছে এই দাম অনিয়ন্ত্রণহীনতার কারণে। বাংলাদেশে উৎপাদনের ঘাটতিটা আসলে কোথায় রয়েছে? উৎপাদনের ঘাটতি বলতে আপনি কি মাছ মাংসের উৎপাদন বলছেন? হ্যাঁ, সেটা যদি বলি। সেটা ডিম এবং মাংসের ক্ষেত্রে যদি বলেন, আপনার আমাদের সারা দেশে দৈনিক চাহিদা কত, 4 কোটির মতো। আমাদের উৎপাদন ছিল 4.5 কোটির মতো, মানে কি আমরা সারপ্লাস ছিলাম। আর যে ঘাটতিগুলো আমি একটু আগে যে কারণগুলো বললাম, যে
হঠাৎ করে এই কারণগুলোই আসলে এই কারণগুলোর কারণে সে কি করছে, বাজারে যে পরিমাণ চাহিদা সেই চাহিদাটা সে ফিল আপ করছে না, ফিল আপ করতে পারছে না। আর তার আরেকটা কারণ হচ্ছে আপনি যেটা বললেন গরিবের কি শব্দ, প্রোটিন আসলে মিলছে না, গরিবের প্রোটিন মিলছে না, গরিবের তার যে সামর্থ্য অনুযায়ী সে কিনতে পারছে না। এটা হয়েছে কি যে অন্যান্য দ্রব্য মূল্য, মাংস, গরুর মাংস বলেন বা অন্যান্য প্রোটিন সোর্স বলেন, মাছ বলেন, সেদিকে তারা আগে যতটা যেতে পেরেছে তাদের আর্থিক ক্ষতির কারণে সামগ্রিকভাবে তারা অর্থনৈতিকভাবে পুরো দেশের কিছু অংশ মানে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা কিন্তু আগে যে পরিমাণ চাপ ছিল এই গরিবের প্রোটিনের প্রতি, কিছুটা চাহিদাও বেড়েছে। আচ্ছা, আমদানি করে আসলে ডিমের দাম নিয়ন্ত্রণ সম্ভব কিনা সেটা আপনার কাছে আমরা জানতে চাইবো, তবে একটা বিরতির পর। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টে আছে, একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম নিয়ন্ত্রণ নেই ডিম মুরগির দামে, এই বিষয়টি নিয়ে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল যে ভারত থেকে ডিম আমদানি করা হচ্ছে, কিন্তু আমদানি করে আসলে ডিমের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা বা আমাদের দেশের জন্য সেটা কতটা সুবিধাজনক? যখন ক্রাইসিস মোমেন্ট আসে, আমরা যদি মূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারি, তখন কিন্তু নিয়ম যে আমরা এই স্টেপে যাব, আমরা আমদানি করে মানে মার্কেটের যে সিচুয়েশন সেটাকে আমরা কন্ট্রোলে রাখব। কিন্তু বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে, যেখানে পোলট্রি খাত দ্বিতীয় অবস্থানে, আপনি জানেন কিনা আমি জানি না, পোলট্রি খাত হচ্ছে আমাদের ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর। এখানে প্রায় 1 মিলিয়ন এন্টারপ্রেনার আছে, 8 মিলিয়ন ওয়ার্কার যারা এই সেক্টরে তারা তাদের কর্মসংস্থান করছে, এবং যেটার মাধ্যমে বাৎসরিক প্রায় 1.42 বিলিয়ন টন মাংস উৎপাদিত হচ্ছে, 10.22 বিলিয়ন ডিম উৎপাদিত হচ্ছে। এবং আমি একটু আগেই বলেছি আপনাকে, আমার 4 কোটি ডিমান্ড, 4.5 কোটি উৎপাদন। আমার যেখানে এত কর্মসংস্থান, এত বড় সেক্টর, এত লোক, এত জনবল, সেইখানে এই সেক্টরকে আমি যদি আমদানির কথা চিন্তা করি, সেটা বোধহয় চিন্তা না করে ভিন্ন চিন্তাটা করা ভালো, যে আমাদের যে উৎপাদনের ঘাটতি যেখানে, কেন কাঙ্ক্ষিত প্রোডাকশন আমরা পাচ্ছি না, সেই জায়গায় আমরা চিন্তা করব। কাঙ্ক্ষিত প্রোডাকশন পাওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, সে পদক্ষেপগুলোর কথা আমরা চিন্তা করব। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে এই মানে কিছু ইম্পোর্ট করে সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখতে চাই, দ্যাটস গুড। কিন্তু ইন ফিউচারে, লং টার্মে এটা আমাদের জন্য একদমই ভালো না। আর যদি আমরা আনতেও চাই, আমরা কিন্তু কিছু কিছু ফাঁক অবশ্যই চিন্তা করব। যেরকম আমাদের দেশের যে ডিম আপনারা দেখেছেন, যে সেটা গড়ে কিন্তু 60 গ্রাম, কিন্তু আমরা আপনি যে দেশের কথা বললেন, তাদের কাছ থেকে যে ডিম আনবো, তাদের যে গড় ওজনটা সেটা কিন্তু 50 গ্রাম, এবং কেজিতে তাদের 20টা, আমাদের কেজিতে 17টা। 60 গ্রাম যদি হয়, কেজিতে এরকম ডিমের পরিমাণ ধরে। তো এক হালি ডিম যদি আপনি কেনেন, তো তাদের মানে যে ওজনটা আসবে 200 গ্রাম, আমাদের কিন্তু এক হালিতে আসবে 240 গ্রাম, অলমোস্ট কিন্তু তাদের আরেকটা ডিমের সমান বেশি। এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে কিভাবে মানে ওজন দিয়ে চিন্তা করছে, সাইজ দিয়ে চিন্তা করছে, হ্যাঁ, ফাঁক থেকে যাচ্ছে। এবং সেটা কি বাদামি খোসার ডিম না সাদা খোসার ডিম? বাদামি খোসার ডিমটা পুরো হয়, এটার প্রোডাকশন কস্ট বেশি। সাধারণ ক্রেতারা কিন্তু এই জিনিসটা বুঝছে না। আপনি কিনবেন, আপনি ভাববেন আপনি বোধহয় সস্তায় পাচ্ছেন, কিন্তু ওটার ওজন কত আপনি হয়তো চোখের আন্দাজে মাঝে মধ্যে মনে হতে পারে একটু বোধহয় ছোট মুরগি, ছোট ডিম দিয়েছে, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু এখানে অনেক বড় একটা ফাঁক আছে বা চিন্তা করার বিষয়াদি আছে। এবং আমরা যে ওই ডিমটা ওদের যেখান থেকে আমদানি করি, এটা আমাদের দেশের জন্য সেফ কিনা এটাও আমাদের চিন্তা করতে হবে, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ। একবার আমরা এরকম ডে ওল্ড চিক ভারত থেকে আমদানি করেছিলাম, উপহার হিসেবে পেয়েছিলাম গাম্বুরো ডিজিজ। আরেকবার আমরা এরকম ডে ওল্ড চিক আমদানি করেছিলাম, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার যে রিউমার ছিল, এই রিউমারে কোটি কোটি বাচ্চা
পোলট্রি ফার্ম আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা আমাদের পোলট্রি শিল্প যখন রাইজিং সিচুয়েশনে ছিল তখন ওই শিল্পটা ধ্বংস হয়ে যায়। তো আমাদের মনে হয় দ্বিতীয়বার চিন্তা করতে হবে যখন আমরা মানে কন্টিনিউয়াস কোনো ইম্পোর্টের কথা চিন্তা করব, কারণ এই ডিজিজ আমাদের এখানে ছড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে বাইরে থেকে আনা। সেক্ষেত্রে এগ কি হেভি মেটাল ফ্রি কিনা, ডিজিজ ফ্রি কিনা, তারা কি খাওয়াচ্ছে, কিভাবে ডিমটা উৎপাদিত হচ্ছে, সব কিছু বিবেচনা সাপেক্ষেই আমরা মানে যে জিনিসগুলো আছে ক্লিয়ার পরিষ্কার ধারণা নিয়ে দেন আমরা ইম্পোর্ট। আচ্ছা, আপনাকে কিছুক্ষণ আগে আমরা উৎপাদনের ঘাটতির কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু উৎপাদনের ঘাটতি যখন পূরণ করার কথা আসে তখন কিন্তু বৈজ্ঞানিকভাবে জিনিসটা চলে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যবসায়ীরা অভিযোগ করে থাকেন যে গবেষণার জন্য আসলে পোলট্রি খাতটা পিছিয়ে যাচ্ছে। এই অভিযোগটাকে আপনারা কিভাবে নেবেন? এরকম অভিযোগ আসলে লিখিত কোথাও আছে বা পাবলিশড কোথাও আছে? এটা ব্যবসায়ীরা অনেক সময় বলেছিলেন যে গবেষণা করে করে নতুন নতুন যে জিনিসটা আনার ফলে এটা পোলট্রি খাতটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে আপনারা কি বলবেন? তাহলে এই অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো বা যারা ওখানে কাজ করছে তাদেরকেই বলবো যে আপনারা গবেষণায় মনোযোগ দেন। আপনারা যে প্রাইস নিয়ে হিমশিম খাচ্ছেন, আসলে যারা বড় বড় ব্যবসায়ী তারা প্রাইস নিয়ে হিমশিম খায় না, কারণ তারা যে খরচটা করে ওইটা কিন্তু উঠে আসে। কারণ ডিম যত দাম বেশি হোক সেটা কিন্তু অন্য মাছ মাংসের তুলনায় অনেকখানি কম, অনেক কম। আপনি 12 টাকা দিয়ে 1 পিস মাছ পাবেন, 1 পিস মাংস পাবেন, গরুর মাংস, কিন্তু আপনি একটা ডিম কিনে খেতে পারবেন এবং অ্যাভেলেবল যে কোনো জায়গায় পাওয়া যায়, খুব অল্প সময় রান্না করা যায়। ওরা এই সুযোগটা নিয়ে তারা কি করছে, আমরা মানুষও যেভাবে খাই না সেভাবে বাইরে থেকে এক্সপোর্ট কোয়ালিটি A1 গ্রেড সয়াবিন, মেইজ এগুলো নিয়ে এসে ফিড ফর্মুলেশন করে খাওয়াচ্ছে। আপনি গবেষণায় মনোযোগ দেন, আপনি রেশনে মনোযোগ দেন, আপনার আশেপাশে আমাদের দেশের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে যেটা ভারত করেছে, তাদের ডিমের 5 টাকা তারা কিভাবে করেছে এই ফিড কস্ট, সেগুলোতে আসলে আমাদেরকে নজর দিতে হবে। এখন যদি আমরা একটু সংরক্ষণের উপায় সম্পর্কে আসি, যে আমাদের দেশে ডিম সংরক্ষণের উপায় অনেক খামারিই জানেন না, আবার অনেক খামারি আছেন যারা ডিম এবং মুরগি উৎপাদনে অনেকে অনীহা দেখা দিচ্ছে, দিন দিন তারা উৎসাহ হারাচ্ছেন। এই বিষয়টা আসলে কেন? সংরক্ষণের আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গবেষণা ছাড়া বিকল্প নাই, রেশন ফর্মুলেশন ছাড়া বিকল্প নাই। যারা ডিমের মূল্য নিয়ন্ত্রণে সফল হয়েছে তাদের যদি দিকে তাকান দেখবেন এই ফিডে হাত দেন সবকিছুর দাম কমে আসবে। সেটাই। আর সেকেন্ড কথা যেটা সংরক্ষণের কথা, সেটা হচ্ছে আমাদের দেশে এখন এই মুহূর্তে সংরক্ষণ খুব একটা জরুরি না, চাহিদা যে পূরণ সেটাই আমাদের হচ্ছে না, কারণ আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আর সংরক্ষণ যে পদ্ধতি এটা হয়তো ইন ফিউচারে আসবে, আমরা যখন এক্সপোর্ট করব, এক্সপোর্টের পর আসবে আপনার সংরক্ষণ। যখন এক্সপোর্ট করেও আমাদের সারপ্লাস থাকছে, আমাদের হিউজ জনসংখ্যা, আগে আমাদের এই প্রতিটা মুখে খাবার তুলে দেওয়ার চিন্তাটাই করতে হবে। আর সংরক্ষণ পদ্ধতি যদি সেই ধরনের সারপ্লাস ডিম হয়ে থাকে, সেটা তো ইন্ডাস্ট্রিয়ালি করাই যায়, উন্নত বিশ্বে তার উদাহরণ আছে। আর গ্রামীণ পদ্ধতি যেগুলো, সেগুলো আমার কাছে সার্ভে রিপোর্ট আছে যে ডিম রাখার কারণে, নষ্ট হওয়ার কারণে বিক্রি করতে পারেনি, ডিম বিক্রি হচ্ছে না, বাসায় স্টোর করে রেখে দেওয়া হয়েছে। কিছু স্টোরেজ হয় সেটা কি ইচ্ছাকৃত, কিরকম আপনি বাজারে মূল্য নির্ধারণ করেছেন 11.5 টাকা, ডিলার কি করলো, সেখান থেকে হিউজ পরিমাণ ডিম কিনে নিয়ে সে কোল্ড স্টোরেজে ডিম রেখে দিল এবং ক্রাইসিস তৈরি করে সে বিক্রি করলো, সে কিন্তু স্টোর করে। কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনো এই স্টোরিং ফ্যাক্টরটা আসেনি। তবে আসলে নিশ্চয়ই আমরা ওই বিষয়ে কাজ করব। খামারিরা আগ্রহ হারাচ্ছেন আসলে এই শিল্পটার প্রতি, কেন এই আগ্রহটা কমে যাচ্ছে? খামারিরা আগ্রহ হারাচ্ছে এই তথ্যটাও সঠিক না, এই তথ্যটাও সঠিক না। কিছু যারা ট্রেনিং না নিয়ে নামছে, দেখা যাচ্ছে অনেক সময় এই শিল্প খাতে তারা যখন খামারিরা বিভিন্ন উদ্যোক্তা তৈরি করছেন বা নিজে উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে যাচ্ছেন, তখন তারা লস দেখা যাচ্ছে তাদের এই ব্যবসার জন্য। সেক্ষেত্রে হচ্ছে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন, দিন দিন মুরগি মরে যাচ্ছে। এই যে আপনি বন্যার কথা বললেন কিছুদিন আগে, সেখানে ব্যাপক একটা লস হয়েছে তাদের, সেটার কথা আমরা বলেছি। ডিমের দাম বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে আসলে তারা দেখা যাচ্ছে এটার জন্য উৎসাহটা হারাচ্ছে। কথাটা যে একদম ভুল তা না, আংশিক সত্য। সেটা হচ্ছে যারা সত্যিকার অর্থে এই ব্যবসায় আছেন তারা কিন্তু বিমুখ হচ্ছেন না, কারণ তারা জানেন এখানে প্রফিট কতখানি। দে নো ইট ভেরি ওয়েল। কিন্তু ধরেন মালয়েশিয়া ফেরত কিছু টাকা আছে, আমি একটা পোলট্রি ফার্ম দিয়ে দিলাম, 1000 ব্রয়লার দিয়ে দিলাম, মানে স্মল ফার্মার যেটাকে বলে, মানে 500 থেকে 2500-র মধ্যে যে ফার্মার, সেই গ্রুপে চলে গেল। তার কোনো ট্রেনিং নাই, সে জানে না
তার প্রফিট হয়তো 3 বছরে আসবে, ব্রেক ইভেন পয়েন্ট সে জানে না, কস্ট বেনিফিট অ্যানালাইসিস সে করেনি, পাশের বাসার আরেক ভাই করেছে দেখে সে করে ফেলেছে, সে বায়োসিকিউরিটি মেনটেন করেনি। এই জন্যে সে হচ্ছে প্রপার ট্রেনিং নিয়ে জেনে বুঝে তারপর সে ব্যবসায় নামবে, তাহলে আর সে বিমুখ হবে না। এবং আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে দুটো প্রশ্ন আমি রাখতে চাই, আপনি যদি একটু সংক্ষেপে উত্তরটা দেন। সেটা হচ্ছে পোল্ট্রি শিল্পের সংকট নিরসনে আসলে এখন কি কি পরিকল্পনা করা যেতে পারে এবং সেই সাথে অ্যান্টিবায়োটিক মুক্ত পোল্ট্রি খামার করার ক্ষেত্রে আমরা কতটুকু এগোলাম? পরের প্রশ্নটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মুক্ত আগেরটা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যে সংকটগুলো আছে তা নিরসনে? অলরেডি একটা স্টেপ নেওয়া হয়েছে, যেটা আমরা যারা এই শিল্পের সাথে জড়িত ছিলাম, যারা ব্যবসার সাথে জড়িত ছিলাম, যারা এন্টারপ্রেনার ছিলাম, যারা একাডেমিশিয়ান ছিলাম, যারা রিসার্চার ছিলাম, সবারই একটা শাউট বা রিশাউট ছিল যে আমাদের একটা কমন বডি থাকা দরকার, যে বডি প্রাইস নির্ধারণ করবে, সেখানে ডিএলএস থাকবে, মার্কেটিং ডিপার্টমেন্টের থাকবে এবং এই মানে ইন্ডাস্ট্রির সাথে যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী তারা থাকবে। কারণ ব্যবসায়ীরা বলতো যারা ডিম উৎপাদন করে না তাদের প্রাইস নির্ধারণের অধিকার নেই, কারণ তারা সব বিষয় জানে না। এই প্রথম জিনিসটা আমাদের পজিটিভ একটা দিক, যেটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। এছাড়া যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের যে কেউ যে কোনো ডাটাবেস যে কোনো জায়গায় দিয়ে দিচ্ছে, আমাদের যে ডাটা পিউরিফিকেশন এবং অথেন্টিক সোর্স থেকে ডাটা কালেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি ফোরকাস্ট করবেন, আপনি মান্থলি ফোরকাস্ট করবেন, দেন আপনি উইকলি ফোরকাস্ট করবেন। একটা সময় আমি স্বপ্ন দেখি আমাদের দেশে এরকম আসবে, সকালে ফোরকাস্ট করব, আমি প্রোডাকশন দিব, মানে ডে বাই ডে আমরা ফোরকাস্ট করব, প্রোডাকশন দিব। আমাদের কোনো কিছু পেরিশেবল হবে না আমাদের। এবং এই যে আমাদের ডেওর চিক আপনি সিজন ওয়াইজ যে গ্যাপ হয়, আমার বাচ্চা কেনার অভিজ্ঞতা রিসার্চ পারপাসে, সেটা হচ্ছে 15 টাকা থেকে শুরু করে 75 টাকা পর্যন্ত। ক্যান ইউ ইমাজিন দ্য গ্যাপ? আচ্ছা, এই গ্যাপ যখন আমরা পূরণ করতে পারবো। আপনার কথাটি একদমই আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের আয়োজন। আপনাকেও ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নিয়ন্ত্রণে ডিম এবং মুরগির দামে এবং এর মধ্যেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই সংকটগুলো নিরসন করার জন্য। ডক্টর মাকসুদা বেগম যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আজকের আয়োজন এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।